রাজেনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতী জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধা ঘন্টার মতো বসে সন্ধে হব হব হলে জলাপাহাড়ের বাড়িতে ফিরে যান। আমি আবার একদিন ওর পিছন পিছনে গিয়ে ওর বাড়িটা দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে হে তুমি, পিছু নিয়েছ? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস, তবে এই নাও লজেন জুস, বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন। আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল। পাকামো করিস নে, কার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষ দেখলে বোঝা যায়? আমি দস্তুর মতো রেগে গেলাম। বা রে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝে দেখলে বোঝাই যায় না? তুমি তো তাকে দেখোই নি। দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ি থেকে বেরোনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছে জানো? আচ্ছা বেশ বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্য আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদার বয়স আমার ঠিক ডাবল। সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম। আজ রবিবার, ব্যান্ড বাজাবে, তাই শুনব বলে। আমার পাশে বসেছিলেন তিনকুড়িবাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন। তিনকুড়িবাবু আনন্দবাজার পড়ছিলেন, আর আমি কোনো রকমে উকিঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে তিনকুড়িবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। তিনকুড়িবাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো, চড়াই উঠে এলেন নাকি? রাজেনবাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল, ফেলুদাটা প্রায়ই ব্যবহার করে। ওর মানে অবিশ্বাস্য। তিনকুড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকুড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম একটা চিঠি। আমি অবশ্য চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই চিঠিটা না পড়লেও তিনকুড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যি ইনক্রেডিবল। আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজেনবাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি বলতে কি, কোনোদিনও কারোর অনিষ্ট করেছি বলে মনে পড়ে না। তিনকুড়িবাবু এবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, হাটের মাঝখানে এসব ডিসকাস না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই। এই ধর, আমি তো আজ মেলে যাইনি, তবুও বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিক? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে। আরে বাস, কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বা গালটা রোদে ঝলসেছে, ডান ধারেটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা গালে পড়ে। ইনক্রেডিবল। যাকগে, এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। আর 77 পা। আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবার গুনেছিলাম। না হলে গাট্টা তো। হ্যাঁ, কিন্তু বেশি জোরে না, জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, 77-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আর 23 পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাট্টা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়। তুই নিশ্চয়ই ধাই ধাই করে বড় স্টেপস ফেলেছিলি। তা হবে, নিশ্চয়ই তাই। আর তাই স্টেপস সেবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে মানুষ ঢালে নামতে বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কি বলবে সেটা ঠিক করেছো ফেলুদা? যা খুশি তাই বলবো। তুই কিন্তু স্পিকটি নট, যতক্ষণ থাকবি এ বাড়িতে একটি কথা বলবি না। কিছু জিজ্ঞেস করলেও না? শাট আপ।
একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। আন্দার আইয়ে। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরোনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নামকরা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খেঁচানো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তলোয়ার, ভোজালি, থালা, ফুলদানি এইসব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে। কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনও ঝলমল করছে। আমরা দুজন দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখ বোধহয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে টিপ করে পেন নাম ঠকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশ কুচকিয়ে একগাল হেসে বললেন, বা বা, কত বড় হয়েছে তুমি! কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি, কি অন্যায়! এত কথা হলো আর ফেলুদা একবারও বলল না সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টাও দিল। রাজেনবাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেন জুস দেবার কথাটা ওর মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসে শখ দেখছি। রাজেনবাবু বললেন, হ্যাঁ, এখন তো প্রায় নেশা দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা এবার একটা গলা খাকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটাই শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন তার প্রতিদানে আপনার এই বিপদে কিছু যদি সাহায্য করতে পারি। রাজেন্দ্রবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশিই হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগেই তিনকড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছে তিনকড়িবাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়াটা দেব শুনি জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে। গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন। তিনকড়িবাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে। এমনও হতে পারত যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারে না, তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে জানিয়ে দিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি। পাহাড়ি ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ। তিনকড়িবাবু অবাক হাসি হেসে বললেন, সেটা জানলে কি করে? হ্যাঁ, আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির উপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বললেন, মোক্ষম ধরেছ, উনি ভালো শ্যামাসঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রাজেনবাবু বললেন, হাতের কাছে কেন, একেবারে বুকের কাছে। রাজেনবাবু কোটের পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই যে, তোমার অন্যায়ের সঙ্গে শাস্তি ভোগ করতে প্রস্তুত হও। ফেলুদা বলল, এই চিঠি কি ডাকে এসেছে? রাজেনবাবু বললেন, হ্যাঁ, লোকাল ডাক বলা বাহুল্য। দুঃখের বিষয় খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কি কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনো দিনে তো কারোর প্রতি অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম বলতে পারেন? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে মিশি কমই। ডাক্তার ফণী মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়? ডাক্তার হিসেবে বোধহয় সাধারণ স্তরের, তবে তাতে আমার এসে যায় না, কারণ আমার ব্যায়ামও সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছু হয়নি দার্জিলিংয়ে এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই, মিথ্যা অব্লিগেশনে যাই কেন। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত। এই দেখো। দরজার দিকে ফিরে দেখি একটা ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন।
আমার নাম শুনলাম বলে মনে হলো যেন। রাজেনবাবু বললেন, এইমাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিলুম। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল। রাজেনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই। রাজেনবাবু বললেন, না, আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম। রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তোলার মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং আসলে আপনার ওই তিব্বতী ঘণ্টাটা একবার দেখার ইচ্ছে ছিল। রাজেনবাবু বললেন, সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজেনবাবু ঘণ্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করল, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না। আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে এলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার উপরে লাল নীল সব পাথর বসানো। অবনীবাবু চোখটোক কুঁচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যিই দাও মেরেছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আমার আর কোনো সন্দেহই থাকে না। দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। কিছুই আশ্চর্য না, আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও। রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন, শখের জিনিস, ভালোবেসে কিনেছি। সেটাকে বেচে লাভ করব, এমনকি কেনা দরেও বেচব, এমন ইচ্ছা আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফিরিয়ে দিয়ে বললেন, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন একবার। রাজেনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক হয়, কিন্তু মুশকিল কি জানো, সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক সিরিয়াসলি নিতে পারছি না। মনে হচ্ছে এটা যেন একটু ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটা সম্বন্ধে ডেফিনেট হওয়া যাচ্ছে, ততদিন বাড়িতেই থাকুন না। আপনার নেপালি চাকরটা কয়দিনের? একেবারে গোড়া থেকেই আছে, কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা এবার তিনকুড়িবাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকাল ঘণ্টাখানেক একটু ওদিক ওদিক ঘুরে আসি আর কি, কিন্তু বিপদ যদি ঘটেই। আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু করতে পারি কি? আমার বয়স হলো 64, রাজেনবাবুর চেয়েও 1 বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জে এসেছেন, ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো 2-1 বেলা খোঁজখবর নিয়ে যেও এখন। বেশ, তাই হবে। ফেলুদার দেখা দেখে আমিও উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার ঠিক উল্টো দিকেই একটা ফায়ারপ্লেসের উপরেই একটা তাক, আর সেই তাকের উপর 3টা ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গিয়েছিলেন। ফেলুদা জিজ্ঞেস করল, এটিকে? রাজেনবাবু হো হো করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারা আর কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে, সেইটা বোঝানোর জন্যই এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে। অবশ্য ছবি দেখে বলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্ডসে আমাদের বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সী একটা ছেলের। রাজেনবাবু বললেন, সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকড়িয়ে বললেন, জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে লেখালেখি নেই? না।
ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারী ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললাম, ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভের মতো কথা বলছে। বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে এসেছে। জলাপাহাড়ের গায়ের বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম, রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা উপর দিকে রাজেনবাবু আর দিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি তা নয়। এমন শান্তিপূর্ণ পরিবেশে এই চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গে বলল, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকুড়িবাবু ফেলুদাকে বললেন, তোমাকে তুমি করেই বলছি। তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যিই ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি। এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্যও করতে পারি। তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সস্তা ব্লেড দিয়ে, কাঁচি নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানান বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজে তফাৎ রয়েছে। ভেরি গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছ? চিঠির দুটো শব্দ, শান্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার, তাই বুঝি? ইয়াস, এই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 15-20 বছর। আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছ? গন্ধটা গ্রিপেক্স আঠার মতো। চমৎকার ধরেছ, কিন্তু আপনিও তো ধনের ব্যাপারে কম জান না দেখছি। তিনকুড়িবাবু হেসে বললেন, কিন্তু তোমার বয়সে ডিটেকটিভ কথার মানে জানতুম কিনা সন্দেহ। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেই সূত্রে তিনকুড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ফাও পাওয়া গেল। আমি বললাম, তাহলে উনিই ব্যাপারটা তদন্ত করুন না, তুমি আর মিথ্যা মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি? ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো। ওর মতো বুদ্ধি আশা করি তিনকুড়িবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা? কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পিছন দিকে ঘুরছে। লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা পড়ল আর ঠিক মনে হলো। ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখের ভুল। চল, পা চালিয়ে চল, খিদে পেয়েছে। ফেলুদা হলো আমার মাসতুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানিটেরিয়ামে উঠেছি। স্যানিটেরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদেরই মধ্য থেকে সমবয়সী বন্ধু জুটিয়ে তাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই, কি করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন, ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি। আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগেভাগে বেরিয়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে, আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমিও মুখটুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। লেডেন লা রোডের ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে, তুমি আমায় ফেলে বেরিয়েছ কেন? শরীরটা ম্যাজম্যাজ করছিল, তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ফণি ডাক্তার? তোরও একটু একটু বুদ্ধি খুলছে দেখছি। দেখালে? 4 টাকা ভিজিট নিল, আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার? অসুখ নেই তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝে দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম, তাতে পয়সার যে খুব বেশি তাও মনে হয় না। তাহলে উনি কখনোই ওই চিঠিটা লেখেননি কেন? গরিব লোকের অত সাহস হয় না। তার টাকার দরকার হলে হয় বই কি।
কিন্তু চিঠিতে তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কিরকম দেখলি বলতো? কেমন যেন ভীতু ভীতু। ভয় পেয়ে মনের অসুখ হতে পারে, সেটা জানিস? তা তো পারেই। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ তাও হয় বুঝি? ইয়াস। আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অবশ্য ফোনে ডাক্তার যদি সত্যিই এত ভেবে টেবে চিঠিটা লিখে থাকে, তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হয়। মেলের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি, তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিয়াসিটি বোধ করছি। কিউরিওর মানে আগে শিখেছিলাম, আর কিউরিয়াসিটি মানে যে কৌতূহল, সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভেতর ঢুকল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে, আলোও বেশি নেই, আর গন্ধটাও যেন সেকেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন। ভালো জিনিস তো বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল আবার কিছু আসছে। পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে বললাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একেবারে খুপরুচি। দোকানদার দেয়ালে ঝুলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একেই বলে থাঙ্কা? এই জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের উপর চোখ ঠেকিয়ে উপর থেকে নিচে অবধি প্রায় 3 মিনিট ধরে দেখে বলল, এটার বয়স তো 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, আমরা আজ বিকেলে 1 লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন। আজই পাচ্ছেন? আজই। এই খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে, রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন তারা সকলেই নতুন মাল দেখতে বিকেলে আসছেন। অবনীবাবুও খবরটা পেয়ে গেছেন, মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছেন মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নাওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা দেখি, বিকেলে যদি একবার ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে, তুই একটা মুখোশ চাস? তোপসে যদিও আমার আসল ডাকনাম নয়, তবু ফেলুদা তপেশ থেকে ওই নামটাই করে নিয়েছে। মুখোশের লোভ কি আর সামলানো যায়? ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এইটাই সবচেয়ে হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে, হরেন্ডাস বলে আসলে কোনো কথা নেই। ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক, আর হরিবল মানে বিভৎস। এই দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হিরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটাই দারুণ খাটে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে। বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42। গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুবই দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দায় উচ্চারণে বলল, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোক একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো আম নট। ফেলুদা খুবই অবাক হবার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞার সুরে বলল, না, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতে পারে, মুখোশটা তো তোর আর আমার একচেটিয়া নয়। চল, ক্যাভেন্ডার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক। ক্যাভেন্ডার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল,
লোকটাকে চিনলি? আমি বললাম, তুমি চিনলে না, আর আমি কি করে চিনি বলো? তবে চেনা চেনা লাগছিল। আমি চিনলাম না? বারে, কোথায় চিনলে? ভুল নাম বললে যে। তোর যদি এতটুকু সেন্স থাকে। ভুল নাম বলেছি হোটেলের নাম বের করার জন্য, সেটাও বুঝলি না? লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ও হো, হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। রাজেনবাবুর ছেলে, তাই না? যার ছবি রয়েছে তাকের উপর। অবশ্য বয়সটা এখন অনেক বেড়ে গেছে তো। শুধু যে চেহারার মিল তা নয়, গালের আঁচলটা নিশ্চয়ই তুইও লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি। স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতা ইটালিয়ান। সদ্য বিলেত ফেরত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে যে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন না। বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কি না সেটাও খোঁজ নিয়ে দেখা দরকার। রহস্য ক্রমেই ঘনিয়ে আসছে। এই কথাটা ভাবতে ভাবতে ক্যাভিস্টারের দোকানে পৌঁছালাম। দোকানের ছাদে যে বসার জায়গাটা আছে সেখানে আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে দার্জিলিং শহরটা, আর নিচে ওই বাজারটা দারুণ ভালো দেখায়। ছাদে উঠে দেখি কোণে টেবিলটায় চুরুট হাতে তিনকুড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে তার টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের। আমরা তিনকুড়িবাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। তিনকুড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তোমাদের দুজনকে দুটো হট চকলেট খাওয়াবো। আপত্তি আছে? হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল। তিনকুড়িবাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেলে পর তিনকুড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই নাও, একটা এক্সট্রা কপি ছিল, আমার লেটেস্ট বই, তোমায় দিলুম। বইয়ের মলাটটা দেখে ফেলুদার মুখটা হা হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? আপনি গুপ্তচর নামে লেখেন? তিনকুড়িবাবু আজ বুঝে চোখে অল্প হাসি হেসে মাথা নেড়ে হ্যাঁ বললেন। ফেলুদার অবাক ভাব আরও যেন বেড়ে গেল। সে কি? আপনার সবকটা উপন্যাস যে আমার পড়া। বাংলায় আপনার ছাড়া আর কারো রহস্য উপন্যাস আমার ভালো লাগে না। ব্যাপারটা কি জানো? এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্যই এসেছিলাম। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়েই মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যিই দারুণ লাগ, আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যিই ফুরিয়ে এসেছে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাবার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে দিয়ে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকুড়িবাবুকে দিয়ে দিল। রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম। বলো কি হে? এই 10 মিনিট আগে। তুমি ঠিক বলছো? চিনতে পেরেছ তো ঠিক? 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুড়ে যাবে বোধহয়। তিনকুড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল। বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে ত্যায্য পুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেটি গিয়েছিলও তাই। 24 বছর বয়স তখন তার। একেবারেই নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়। কিন্তু ছেলে কোনো খোঁজখবর দেয়নি বা নেয়নি। বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয়ই না। আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একেই চিঠির শখ, তার উপর। তিনকুড়িবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে। রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। ফেলুদা হাসতে হাসতে বললেন, প্রবীর মজুমদার চিঠি লিখতে পারেন, সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি। কিন্তু তিনকুড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকুড়িবাবু যেন একটু চাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, ফণি মিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা যেন একটু হকচকিয়ে গেল। সে কি? আপনি কি করে জানলেন আমি ওখানে গিয়েছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরে আমিও গিয়েছিলাম। আমার রাস্তায় দেখেছিলেন বুঝি? না। তবে? ডাক্তারের ঘরের মেঝেতে একটি মরা সিগারেট দেখে জিজ্ঞেস করলাম, কে খেয়েছে? ডাক্তার ধূমপান করেন না। ফণিবাবু তখন বর্ণনা দিলেন। তাতে তোমার কথা মনে হলো। যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু এখন তোমার গায়ে হলদে রং দেখে বুঝেছি তুমি খাও। ফেলুদা তিনকুড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল,
আপনারও কি ফণী মিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না? লোকটাকে দেখলে অভক্তি হয় কিনা? তা হয়। রাজেনবাবু যে কেন ওকে আমল দেন জানি না। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবুর ধর্মকর্মের দিকে মন যায়। তখন ফণীবাবুই তাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসেবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক হে। ফেলুদা জিজ্ঞেস করল, ফণী মিত্তিরের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো, আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলুম। বাংলা উপন্যাস আছে কিনা দেখার জন্য। ঠিক বলেছ, আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে, আর যা আছে তাও আদ্যিকালের। ঠিক, তবে ফণী ডাক্তার অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে মনে হয়। এ ব্যাপারে অতটা কাঠখড় পোড়াবে সেটা কেন জানি মনে হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষের লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধার লোক নয় বলেই আমার বিশ্বাস। তার উপর চালাক, আর ওসব প্রাচীন শিল্পটিল্প কিছু না। ওর আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট করবে। ওর পক্ষে এই হুমকি চিঠি লেখার কোনো কারণ থাকতে বলে আপনার মনে হয়? সেটা এখনও তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জলজল করছে। তিনকড়িবাবু বললেন, কি কারণ? ফেলুদা গলা নামিয়ে বলল, যে দোকান থেকে ওরা জিনিস কিনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে এসেছে। এবার তিনকড়িবাবুর চোখও জলজল করে উঠল। বুঝেছি। হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দী হয়ে রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটেপুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকড়িবাবু হট চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন। আমরা দুজনে উঠলাম। উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণী মিত্তির, 3 জনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলের 16 নম্বর ঘরে 5 দিন হলো এসে রয়েছেন। বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাবার কথা বলেছিল ফেলুদা, কিন্তু দুপুর থেকে মেঘলা করে 4টা নাগাদ তেড়ে বৃষ্টি নামল। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কী সব যেন হিসাব করল। আমার ভীষণ জানতে ইচ্ছা করছিল কি লিখছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। শেষটায় আমি তিনকড়িবাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামল, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল। ওঠ ওঠ, এই তোপসে ওঠ! আমি ধর্মরিয়ে উঠে পড়লাম। ফেলুদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজেনবাবুর যে নেপালি চাকরটা এসেছিল বলল, বাবু এখনই যেতে বলেছেন, বিশেষ দরকার। তুই যদি যেতে চাস তো। সে আর বলতে। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন। ফণী ডাক্তার তার নাড়ি টেপে খাটের পাশটায় বসে, আর তিনকড়িবাবু সেই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার পিছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণীবাবুর নাড়ি দেখা শেষ হলে রাজেনবাবু যেন বেশ কষ্ট করেই জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, কাল রাত্রে 12টার কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখের ঠিক সামনে আসলো মাস্ক ফেস। মাস্ক ফেস? মুখোশ পরা মুখ? রাজেনবাবু দম নিলেন। ফণী মিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন। রাজেনবাবু বললেন, দেখে এমন হলো যে চিৎকারও বেরোল না গলা দিয়ে। রাত যে কীভাবে কেটেছে তা বলতে পারি না। ফেলুদা বলল, আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো? রাজেনবাবু বললেন, না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছাটা নিতেই সে আমার উপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে জানালা দিয়ে লাফিয়ে, উহ, হরিবল হরিবল। ফণী ডাক্তার বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি, আপনার কমপ্লিট রেস্টের দরকার। ফণীবাবু উঠে পড়লেন। ফেলুদা হঠাৎ বলল, ফণীবাবু কাল রাত্রে রোগী দেখতে গিয়েছিলেন বুঝি? কোটের পিছনে কাদা ছিটে লাগলো কি করে? ফণীবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন, ডাক্তারের লাইফ তো জানেনি, আর্তের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি, তখন ডাক যখনই আসুক না কেন বেরোতে তো হবেই, সেই ঝড়ে হোক, বৃষ্টি হোক, আর বরফেই পড়ুক। ফণীবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন। রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসলেন। তোমরা আসাতে অনেকটা সুস্থ বোধ করছি।
বেশ খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম জানো। এখন বোধহয় বৈঠকখানে গিয়ে একটু বসা চলতে পারে। ফেলুদা আর তিনকড়িবাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এসে বসালেন। তিনকড়িবাবু বললেন, স্টেশনে ফোন করেছিল, যদি যাওয়াটা দুদিন পেছানো যায়। রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না, কিন্তু ওরা বলল এই টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে বুকিং পাওয়া যাবে না। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক। তিনকড়িবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগে আগেই করে দিচ্ছিলেন। রাজেনবাবু বললেন, আমার চাকরটার পাহারা দেবার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, তার এখন তখন অবস্থা। ফেলুদা বলল, মাছটা কেমন ছিল মনে আছে? রাজেনবাবু বললেন, খুবই সাধারণ নেপালি মুখোশ, দার্জিলিং শহরেই অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। আমার এই ঘরেই তো আরও 5খানা রয়েছে। ওই যে দেখো না। রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন, ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি। এবার বললেন, আমার মতে এবার বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত। একটা প্রোটেকশনেরও তো দরকার। কাল যে ঘটেছে তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না। ফেলুবাবু, তুমি তোমার ইচ্ছা মতো তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমায় কেউ বাধা দিবে না, কিন্তু আমি সব দিক বিবেচনা করে বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে মনে হয় না। তবে রাজেনবাবু, আপনার ঘণ্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজেনবাবুকে বলল, তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে। আমরা যদি আজ রাতটা ও ঘরে এসে থাকি, তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? রাজেনবাবু বললেন, মোটেই না। আপত্তি কি? তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ ম্যাদা মেরে যায়। তিনকড়িবাবুকে ফেলুদা বলল স্টেশনে ওকে সি অফ করতে যাবে। ফেরার পথে যখন নেপালি কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি, তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভিতর। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখি মনে হয় দুজনের অনেক দিনের আলাপ। একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম। তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে। উনি এলেন আমাদেরও 5 মিনিট পরে। চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে হাঁটতে হলো। সত্যিই ভদ্রলোক একটু ঘোরাচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনকড়িবাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিনতেও একটু সময় লাগলো। রাজেনবাবু তো আর কিউরিওর দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যি অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য কিনেছি। তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওকে দিয়ে দিও। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানা দিয়ে গেলেন না, মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেব ভাবছিলাম যে। তিনকড়িবাবু বললেন, আমার প্রকাশকের ঠিকানাটা তো আমার বইতেই পাবে, তার কেয়ারে লিখলেই চিঠি আমার কাছে পৌঁছে যাবে। গুড লাক। ট্রেন ছেড়ে দিল। ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে। সারা দিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করলো। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না। সন্ধেবেলা যখন রাজেনবাবুর বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেটা অন্তত বলবে তো। ফেলুদা বলল, 2বার মাউন্ট এভারেস্ট হোটেল, 1বার ফণি মিত্রের বাড়ি, 1বার নেপাল কিউরিও শপ, 1বার লাইব্রেরি, আর এছাড়াও আরও কয়েকটা জায়গা। ও, আর কিছু জানতে চাস? অপরাধী কে বুঝতে পেরেছ? এখনও বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করেছ? ভালো ডিটেকটিভ হলে তো প্রত্যেককেই সন্দেহ করতে হয়। প্রত্যেকে মানে? এই ধর তুই। আমি? যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সে যে লোকই হোক। তাহলে তুমিই বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিস না। বারে, তুমি যে রাজেনবাবুকে আগে চিনতে সেটা তো গোড়ায় আমাকে বলনি। তার মানে সত্য গোপন করেছ। আর আমার মুখোশ তো ইচ্ছে করলে তুমিও ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। শাট আপ, শাট আপ।
রাজেনবাবুকে এবেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন, দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম। যত সন্দেহ হয়ে আসছে তত কেমন যেন আশ্বস্তি লাগছে। ফেলুদা তিনকুড়ি বাবুর দেয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা দেখে রাজেনবাবুর চোখ ছলছল করে এলো। ধরা গলায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসেছিল? আর বলো না, এসে ৩২ রকম জেরা করলো। কদ্দুর কি হদিস পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যে নিশ্চিন্তি। সত্যি বলতে কি, তোমরা হয়তো না এলেও চলতো। ফেলুদা বলল, সেনাটোরিয়ামে বড্ড গোলমাল, এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। রাজেনবাবু হেসে বললেন, আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে, আজ মুরগির মাংস রাঁধতে বলেছি, সেনাটোরিয়ামে অমন খেতে পারবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের উপর শুয়ে একটা সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাক করে পরপর 5টা ধোঁয়ার রিং ছাড়ল। তারপর আধ বোঝা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণী মিত্তির কাল সত্যিই রুগী দেখতে গিয়েছিলেন। কার্ট রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি। 11:30 থেকে 12:30 অবধি ওখানে ছিলেন। তাহলে ফণী মিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথার জবাব না দিয়ে বলল, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলা প্রায় ভুলেই গেছেন। তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর টাকার কোনো অভাব নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসেও লেবংয়ে ঘোড়াদৌড়ির বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদার আরও কিছু বলার আছে, সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া জ্বলন্ত সিগারেটটা ক্যারামের খুঁটি মারার মতো করে প্রায় 10 হাত দূরের জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আজ চা বাগানের গিলমোর সাহেব দার্জিলিংয়ে এসেছেন। প্লান্টার্স ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘণ্টা একটাই আছে, সেটা গিলমোর কাছে, রাজেনবাবুরটা নকল। অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রাজেনবাবুর ঘণ্টা তেমন মূল্যবান নয়? না। আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীণ মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টে অবধি মাতলামি করেছেন। ও, আর মুখোশ পরা লোকটা এসেছিল 12টার কিছু পরেই। হ্যাঁ, আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বললে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাট থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এতটা কুঁচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে, ঘরের বাতিটা আর জ্বালতে ইচ্ছা করছে না। খোলা জানলা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় অন্যান্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া যায়, এখন সেটা মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুরের আওয়াজ পেলাম, দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে। জানালা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে, বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভেতরটা এখন আরও অন্ধকার। একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে, এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকছে। মনে হতেই এমন ভয় হলো যে যেদিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়েই আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে, আর আমার সামনেই এসে দাঁড়ালো যে। জানালার বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব অমনি অন্ধকার শরীরটার একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কিরে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? ও ফেলুদা, তুমি? তা আমি না তো কে, তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্টহাস্য করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে গেল। তারপর খাটের পাশটায় বসে বলল, রাজেনবাবুর মুখোশগুলো সবকটা পরে দেখেছিলাম, তুই এটা একবার পড় তো। ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো, আমার একটু বড়, এই যা। আর কিছু না, ভালো করে ভেবে দেখ তো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভিতরটা আবার ঢিপঢাপ করছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল,
তিনকড়ি বাবু? ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল এরই। বাংলা উপন্যাস, খবরের কাগজ, ব্লেড, আঠা, কোনোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়ই, স্টেশনে আজ জন্য একটু খোঁড়া ছিলেন। সেটা বোধহয় কাল জানালার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য সেটা হলো কারণটা কি। রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কী কারণে, কী উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধহয় আর জানা যাবে না, কোনো দিনও না। রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ, আর খামের উপর দার্জিলিং পোস্টমার্ক। রাজেনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন, তুমি পড়ো, আমার আর সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল। তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার ঘরের খবরটা পেয়ে যখন তোমায় চিঠি লিখি, তখনও জানতাম না আসলে তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখেই চিনেছি। তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমারই সহপাঠী। এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমার 100 ইয়ার্সের নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়াটাও হয়নি। আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল। তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও, ইতি তিনু, শ্রী তিনকড়ি মুখোপাধ্যায়।